হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন যে আজকের পর্বে আমরা একটা অসাধারণ রোমান্টিক সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ইউ হ্যাভ গট মেইল। সিনেমাটা রিলিজ পেয়েছিল 1998 সালে, মানে আজ থেকে প্রায় 28 বছর পূর্বে। তবে নিশ্চিত থাকো সিনেমাটি তোমাদের অনেক ভালো লাগবে, কারণ এই সিনেমাতে রয়েছে হচ্ছে আমাদের প্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস। আর যারা টুকটাক হলিউড ক্লাসিক সিনেমা দেখেছে তারা অবশ্যই এই অভিনেতাকে চিনে থাকবে। তার সবগুলো সিনেমায় অসাধারণ হয়ে থাকে। সে মূলত অ্যাকশন সিনেমা নয়, শক্তপোক্ত কাহিনীওয়ালা সিনেমার জন্য সে বিখ্যাত। স্পেশালি টম হ্যাঙ্কসের যদি তুমি দ্য টার্মিনাল সিনেমাটা দেখে থাকো ভাই, তাহলে বুঝবে কি মাস্টারপিস। আর তোমরা চাইলে দ্য টার্মিনাল সিনেমাটা আমি আবারও এক্সপ্লেন করবো যদি তোমরা চাও। তো চলো IMDb-তে 10-এ 6.7 এই সিনেমাটি সম্পর্কে আমরা খুবই সংক্ষেপে জেনে আসি। তো এটা একটা ছোট্ট ভালোবাসার গল্প সেই সময়ের যখন ইন্টারনেট নতুন নতুন প্রচলিত হয়েছিল, মানে 1996 সালের ঘটনা। 1996 সালে তো আমাদের দেশে মোবাইলে নাই, ইন্টারনেট তো দূরের কথা, কিন্তু আমেরিকাতে তখন ইন্টারনেট এসেছিল এবং ওই সময়ই মানুষ ইমেলের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করত। এবং প্রায় সবারই আমেরিকার ইমেল আইডি ছিল, মোটামুটি মধ্যবিত্ত যারা। এবং কি হতো, এখন তো ফেসবুক রয়েছে, তখন একটা ওয়েবসাইট থাকতো। ওই ওয়েবসাইটে সবাই করতে কি নাম রেজিস্টার করে একে অপরের সাথে ফ্রেন্ড হতে পারতো। চিন্তা করো আমেরিকা কত এগিয়ে ভাই। আজ থেকে 30 বছর আগে থেকে ওরা মনে করো ফেসবুকে চ্যাটিং করতো বা ডেটিং করতো। তো এরকমই একটা কিছু এই কাহিনীতে ঘটে এবং তারা দুজন মানুষ যারা একই শহরে থাকে এবং অনলাইনের মাধ্যমে একে অপরের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, কিন্তু তাদের কথা হচ্ছে একে অপরের সম্পর্কে কিছু জানবে না বা জানতেও চায় না। তারা শুধুমাত্র একে অপরের মনের কথা বলে মনের দুঃখ প্রকাশ করে বা মনের দুঃখ ভাঙে। তো গল্পটি যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় আমেরিকার ম্যানহাটন শহর, যেখানে আমরা ক্যাথলিন নামের একটা মেয়েকে দেখতে পাই, যে একটা বুক স্টোর বা লাইব্রেরি চালায়। আর এই বুক স্টোরটার মালিক ছিল হচ্ছে তার মা, কিন্তু এখন তার মা বেঁচে নেই। তবে তারপরও ক্যাথলিন তার মায়ের লাইব্রেরিটাই ধরে রেখেছে এবং তার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল, ব্যবসাও ভালো চলছিল। এবং তার লাইব্রেরিতে বাচ্চারাও অনেক আসতো এবং অনেক বই কিনতো, আর সে বাচ্চাদেরকে নিজে গল্প শোনাতো। মানে ক্যাথলিনের মোটামুটি একটা ফ্যান বেস আছে আর কি। তো যাই হোক, ক্যাথলিনের একটা বয়ফ্রেন্ড আছে। তো সবকিছু ভালোই চলছিল, কিন্তু ওই সময় মোটামুটি নতুন নতুন ইন্টারনেট এসেছে আমেরিকাতে এবং একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে যারা অ্যাকাউন্ট খুলেছে তাদের সাথে চ্যাটিং করা যেত এবং একে অপরের সম্পর্কে জানা যেত। বুঝতে পারছো নতুন নতুন কতখানি একটা আগ্রহ। তো সবারই এখানে ভিন্ন ভিন্ন নামের আইডি ছিল, আর এখানে ক্যাথলিনের আইডির নাম ছিল হচ্ছে শপ গার্ল। তো একদিন ক্যাথলিনের চ্যাট রুমে NYC 125 নামের একটা ছেলের সাথে কানেক্ট হয় এবং একে অপরের সাথে চ্যাট করা শুরু করে। এবং চ্যাটিং এর সময় তাদের একজনের কথা আরেকজনের অনেক ভালো লাগে এবং ইন্টারনেটে তারা একে অপরের বন্ধু হয়ে যায়। তবে চ্যাটিং এর সময় তারা সিদ্ধান্ত নেয় তারা একে অপরকে নিজেদের আইডি নাম দিয়েই সম্বোধন করবে। যেমন আমাদের ক্যাথলিনের নাম হচ্ছে শপ গার্ল আর জোর নাম হবে হচ্ছে NYC 125। এবং তারা কেউ কাউকে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু জিজ্ঞাসা করবে না, কিন্তু তারা জানে তারা দুজনেই ম্যানহাটন শহরে থাকে এবং দুজনের বয়সই 30-এর বেশি। তো যাই হোক, তারা ইন্টারনেটে ফ্রেন্ডস হয়ে যায় আর একই শহরে থাকার কারণে তারা অনেকবারই একে অপরের মুখোমুখি হয়েছে, সামনে দিয়ে হেঁটে গিয়েছে, কিন্তু তারা জানতো না যে তারা অনলাইন ফ্রেন্ডস। তো যাই হোক, জোর পূর্ণ নাম হচ্ছে জো ফক্স আর জোর পারিবারিক ব্যবসা হচ্ছে বুক স্টোরের। আর জোর পরিবারের ফক্স নামের একটা বুক স্টোর চেইন রয়েছে, যেটা পুরো দেশেই বিখ্যাত। বুক স্টোর চেইন মানে হচ্ছে ধরো ওই যে স্বপ্ন যেমন একটা চেইন বাজার, সব জায়গায় স্বপ্নের সুপার শপ রয়েছে, এরকম একটা কিছু। তো ওর বুক শপও পুরো দেশে রয়েছে। তো জো তার কাজে অনেক দক্ষ, তবে সে একটা শয়তান। সে যত ছোট বুক স্টোর রয়েছে যেখানে অলরেডি কাস্টমার যায় জনপ্রিয়, সেই সব বুক স্টোরের সামনেও কারিকে নিজের বড় বুক স্টোর খোলে, অনেক ডিসকাউন্ট দেয়, এর সাথে ভিতরে ক্যাফে চালায়, রেস্টুরেন্ট চালায়। চিন্তা করো। তো এর ফলে যেটা হয়, ছোট ছোট আশেপাশের যত বুক স্টোর থাকে সব ব্যবসায়ী নিজে থেকেই ব্যবসা বন্ধ করে দিয়ে পালাতে হয়। তো এইবার জোর পরবর্তী টার্গেটটা হচ্ছে ক্যাথলিনের বুক স্টোর, মানে আমাদের নাইকার বুক স্টোরের সামনে বুক স্টোর খোলা, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো ক্যাথলিনের কর্মচারী যখন এটা দেখতে পায় সে তো অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে ক্যাথলিনকে জানায় এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি বুক স্টোর যদি এখানে হয় তাহলে তো আমাদের ব্যবসার ব্যাপক ক্ষতি হবে, আমরা তো ওদের মোকাবেলা করতে পারবো না। বাট ক্যাথলিন তার কনফিডেন্স হারায় না। সে বলে আমাদের বুক স্টোর অনেক পুরনো আর এটা আমার সেই মায়ের আমল থেকে চলছে। তো আমাদের অনেক পুরনো কাস্টমার রয়েছে এবং আমাদের কাস্টমার আমাদের প্রতি অনেক অনুগত। তো যতই ফক্স স্টোর আসুক আর হলো ফোকাস স্টোর আসুক, এতে আমাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না। কিন্তু তার কর্মচারী অনেক বেশি সিরিয়াস থেকে এই ব্যাপারে, যা ক্যাথলিনকে মোটামুটি একটু চিন্তিত করে। আর এর ফলে ক্যাথলিন যখন বাসায় যায় তার মাথায় টেনশন চলছিল, আর তার বয়ফ্রেন্ড হচ্ছে একজন রাইটার। সে যেহেতু টাইপরাইটিং করছিল, এটার অনেক শব্দ হচ্ছিল, এই কারণে ক্যাথলিন অনেক বিরক্ত হয় আর তার বয়ফ্রেন্ডের সাথে তার ঝগড়া হয়। কিন্তু ক্যাথলিন কারো মনে কষ্ট দিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, ঠিক তোমার আমার মতো। অনেক মানুষ আছে না, কষ্ট দিয়ে গেল যা মনে হয় তাই গুলো যায় আসে না, কিন্তু আমরা কারো কষ্ট দিয়ে গেলে সারা রাত ঘুমায় না, 24 ঘন্টা ওইটাই মনে পড়ে। কেউ কষ্ট দিলেও 24 ঘন্টা মাথায় ওইটা ঘুরে, কষ্ট পাইলেও মাথায় ওইটা ঘুরে। তো যাই ক্যাথলিনের মনে হয় যে না, বয়ফ্রেন্ডের সাথে একটু ভুলভাল বলে ফেলেছি। মানে অ্যাকচুয়ালি আমরা এখানে বুঝতে পারি ক্যাথলিনের মন অনেক নরম এবং সে সবসময় অন্য মানুষের অনুভূতিকে শ্রদ্ধা করে, যেটা খুবই ভালো একটা গুণ। আর এই ধরনের গুণের মানুষরাই সর্বোচ্চ কষ্ট পায়। আর অন্যদিকে আমরা দেখি জোর একটা গার্লফ্রেন্ড রয়েছে এবং ওর গার্লফ্রেন্ড একটু অন্যরকম, কথাবার্তা খুব একটা সুবিধার না, মানে একটু লোভী টাইপের। তবে জো সবসময় এটা ইগনোর করে। আর এখানে উল্লেখ্য, জোর বাবা যেহেতু ধনী ছিল, সে মুসলিম রীতিতে 4টা বিয়ে করেছিল আর কি। এবং ওর বাবার যে চতুর্থ সংসারে বাচ্চা ছিল সেগুলো দেখতেই পাচ্ছ, ওর বাচ্চার সমান বয়সী, তাদেরকে নিয়ে যাবে হচ্ছে সিনেমা দেখতে, বাট ওরা সিনেমা দেখতে চায় না। ওরা যেতে
চায় হচ্ছে ক্যাথলিনের বুক স্টোরে গিয়ে গল্প শুনতে। তো জো তো ওখানে যেতে চাইছিল না, কারণ ওর বুক স্টোরের সামনে তো ও নিজের বুক স্টোর খুলতে যাচ্ছে, কিন্তু ওর সৎ ভাই বোনদের জেদ করার কারণে ওকেও ক্যাথলিনের বুক স্টোরে যেতে হয় এবং প্রথমবার ক্যাথলিনকেও দেখে। তবে এখানে উল্লেখ্য জো কিন্তু জানে না যে ক্যাথলিনই হচ্ছে ওর অনলাইন ফ্রেন্ড। তো যাই ক্যাথলিন এখানে অনেক ভালোভাবে কথা বলে আর জোর নাম জিজ্ঞাসা করে, তবে জো তার নাম বলে কিন্তু সারনেম বলে না, মানে জো ফক্সটা বলে না, কারণ ফক্স তো ওদের ব্র্যান্ডের নাম। কিন্তু ক্যাথলিন যেটা করে সে লাগাতার জোর ওই নতুন যে তোমার বুক স্টোর তোর সামনে খুলতে যাচ্ছে সেটার বদনাম করা শুরু করে, যে এরা খালি ছোটদের টার্গেট করে, এরকম করে সবার ব্যবসা নষ্ট করে, খুব খারাপ। তো এইভাবে কিছুদিন চলে যায়। জো আর ক্যাথলিন প্রতিদিন একে অপরের সাথে চ্যাট করতে করতে একে অপরে আরো ভালো বন্ধু হয়ে যায় এবং প্রতিদিনই নিজেদের পার্টনারের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে একে অপরের সাথে চ্যাট করে। আর এরপর আমরা দেখি জলদি ক্যাথলিনের সামনে জোয়ের বুক স্টোর খুলে যায়, যার কারণে ক্যাথলিনের সকল কাস্টমার জোর বুক স্টোরে চলে যায়, কারণ ওখানে একে তো ডিসকাউন্ট, তার উপর ক্যাফে ট্যাফে সব আছে, বুঝতেই পারছো। তো এর ফলে ক্যাথলিনের ব্যবসা অনেক লস হয়। আর এরপর সে করে কি তার বুক স্টোরটাকে একটু আকর্ষণীয় করতে লাইটিং মাইটিং অনেক কিছু চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না এতে। আর তখন তার মনে হতে থাকে আজ নয়তো কাল আমার মার বুক স্টোরটা বন্ধ করতেই হবে। আর এই কারণে সে আজকে অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। আর তারপর সে তার বয়ফ্রেন্ডের সাথে একটা পার্টিতে যায়, যেখানে জো এসেছিল তার গার্লফ্রেন্ডকে নিয়ে। তো ক্যাথলিনকে দেখে জো তো লুকিয়ে যায়, তার সামনে যেতে সাহস পায় না, কিন্তু ক্যাথলিন জেনে যায় এই জয়ী হচ্ছে জো ফক্স, যে তার বুক স্টোরের সামনে তার ফ্র্যাঞ্চাইজি বুক স্টোর দিয়েছে। আর এই জন্য সে জোর কাছে গিয়ে বলে, ও তুমি ওই দিন আমার লাইব্রেরিতে এসেছিলে না, তুমি ওই বাচ্চাদের নিয়ে এসেছিলে যাতে আমার বুক স্টোর সম্পর্কে তুমি গোয়েন্দাগিরি করতে পারো, তাই না? তুমি যাতে জানতে পারো আমরা কিভাবে আমাদের বুক স্টোর চালাচ্ছি। তো এটা শুনে জোর অনেক রাগ লাগে, বলে আমি এত বড় কোম্পানি চালাই, তোমার কাছ থেকে আমার কিছু শেখার আছে? আমাদের বিশাল বড় বুক স্টোরের চেইন রয়েছে, তোমার কাছ থেকে শিখবো, আমরা সারা দেশে বিখ্যাত, আমি কেন তোমার মতো ছোট একটা বুক স্টোরে গিয়ে গোয়েন্দাগিরি করবো, যেটা খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে। তো এর ফলে কি হয়, তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, বা ঠিক ওই সময়ই তাদের পার্টনাররা সেখানে এসে পড়ে। জোরও গার্লফ্রেন্ড আসে, ক্যাথলিনেরও বয়ফ্রেন্ড আসে এবং তাদের দুজনকে থামায়। তবে এখানে একটা মজার ঘটনা ঘটে, জোর গার্লফ্রেন্ড কিন্তু ক্যাথলিনের বয়ফ্রেন্ডের অনেক বড় ফ্যান, কারণ ক্যাথলিনের বয়ফ্রেন্ড অনেক বড় লেখক। তো তারা দুজনে কথা বলতে শুরু করে, আর তাদের কথা বলা যখন শুরু হয় তখন জো করে কি তার গার্লফ্রেন্ড, ক্যাথলিন করে কি তার বয়ফ্রেন্ডকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে রাতে জো তো ঘুমাতে পারে না, কারণ সে ক্যাথলিনের সাথে খারাপ আচরণ করেছে, অনেক টিটকারি করেছে। আর এর জন্য মন হালকা করার জন্য রাতে সে গার্লফ্রেন্ড ঘুমালে অনলাইনে ক্যাথলিনকে মেসেজ করে যে সে অনেক খারাপ, সে আজকে একজনের মনে কষ্ট দিয়েছে। ক্যাথলিনের মন অনেক খারাপ, সে রিপ্লাই দেয় যে আমার সাথেও কেউ আজকে খারাপ আচরণ করেছে, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি, এবং কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তাকে কিছু সামনাসামনি বলতেও পারি না, উল্টো রাত ভর আমি চিন্তা করতে থাকি যে হয়তো আমার কিছু বলা উচিত ছিল। তো জো তখন বলে তার মানে হচ্ছে আমরা একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। আচ্ছা এক কাজ করো, তুমি তোমার ইনোসেন্স বা তোমার ক্যারেক্টার আমাকে দাও আর আমার স্বার্থপরতা তুমি নিয়ে নাও। তো যাই হোক এরভাবেই তারা একে অপরের সাথে কথা বলে হালকা হয় এবং একে অপরের সাথে নিজেদের পার্সোনাল অনুভূতিও শেয়ার করে। তবে বাস্তবে যখন তাদের দেখা হয় তারা একে অপরকে মুখ লুকিয়ে চলে যায়, কারণ কেউ কাউকে দেখতে চায় না ওই পার্টির ঝগড়ার জন্য। আর এখন লক্ষ্য ক্যাথলিন তো আর জানে না যে এটাই ওর অনলাইনের সেই বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক একদিন ক্যাথলিন কিছু কিনতে গেলে টাকা পেমেন্ট করার সময় ক্যাশ কাউন্টারে গেলে ক্যাশিয়ার করে কি ক্যাথলিনের ক্রেডিট কার্ডটা নিতে চায় না, যেটা জো দেখে ফেলে এবং ক্যাশিয়ারকে মিষ্টি মিষ্টি কথা বলে ক্যাথলিনের ক্রেডিট কার্ডে পেমেন্ট নিতে রাজি করিয়ে ফেলে। আর তারপর জো কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাট ক্যাথলিনের কাছে জোর এই গ্রেসচার বা আচরণটা অনেক অবাক লাগে, মানে একটু ধারণা চেঞ্জ হয়। আর অন্যদিকে ক্যাথলিনের ব্যবসা অনেক ডাউন হয়ে যায়, যার জন্য সে করে কি অনলাইনে জোর কাছে তার ব্যবসার জন্য অ্যাডভাইস চায়। তো জো তখন জিজ্ঞাসা করে তোমার কিসের ব্যবসা? ক্যাথলিন বলে ভুলে গিয়েছো, আমরা একে অপরকে কোনো ব্যক্তিগত তথ্য বলবো না। আর তাছাড়া ক্যাথলিন যদি বলে ওর বুক স্টোর আছে তাহলে তো জো জেনে যাবে যে ক্যাথলিন ওর অনলাইন ফ্রেন্ড। তো যাই হোক এখানে জো ক্যাথলিনকে পরামর্শ দেয় আমাদের ব্যবসার জন্য আমাদের সব সময় ফাইট করা উচিত, কখনোই গিভ আপ করা উচিত নয়। তো এতে ক্যাথলিন অনেক উৎসাহিত হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় সে কালকে ফক্স স্টোরের বিরুদ্ধে ফাইট করবে। তো এরপর সে তার বয়ফ্রেন্ডের কাছে যায় এবং তাকে বলে তুমি তোমার নিউজ পেপারে ফক্স বুক স্টোরের বিরুদ্ধে একটা আর্টিকেল লিখবে, যে কিভাবে ফক্স বুক স্টোর ছোট ছোট বুক স্টোরদের টার্গেট করে তাদের সামনে ব্যবসা খুলে ছোট ব্যবসায়ীদেরকে ধ্বংস করে দেয় এবং তাদের রোজগার শেষ করে দিচ্ছে। তো এরপর ওর বয়ফ্রেন্ড যখন আর্টিকেল প্রকাশ করে এতে কাজও হয়, কিছু লোক গিয়ে ওই বুক স্টোরের সামনে প্রোটেস্ট করে এবং ফক্স কোম্পানির নেগেটিভ পাবলিসিটি হয়, কিন্তু এতে জোর ব্যবসায় খুব একটা প্রভাব ফেলে না, কারণ একটা জিনিস যতই তুমি ঘৃণা করো সে যদি জিনিস ভালো দেয় তোমাকে তো এটা নিতেই হবে। ফক্সরা তো সবকিছু সস্তায় দিচ্ছে, কিন্তু ক্যাথলিন এখানে মানুষ অনেক সিম্পেথি পায়, কিন্তু বই কিনে ওই ফক্স বুক স্টোর থেকেই, কারণ তারা অনেক ভালো ডিসকাউন্ট দেয়। ঠিক যেমনটা তুমি যতই ইসরায়েল বয়কট করো, ইহুদি বয়কট করো, লাস্টে ইউটিউব ফেসবুকেই তোমার থাকতে হয়, কোনো উপায় নাই, ব্যাপারটা এরকম। তখন তুমি রাগটা খাটাও কিসের উপর দিয়ে? যেটা তোমার পছন্দ না, যেটা তুমি খাও না, মানে সব দোষ কোকা কোলা ঘোষের উপর দিয়ে পড়ে, যেটা আমার কাছে খুবই হাস্যকর লাগে সিরিয়াসলি। এটা জাস্ট আমার কাছে মোজোর মার্কেটিং মনে হয়, আর কিছুই না। তো যাই হোক এতে ক্যাথলিন অনেক ভেঙে পড়ে আর জোর সাথে চ্যাট করে দেখা করতে চায়। আর এর আগে জো একবার দেখা করতে চেয়েছিল কিন্তু ক্যাথলিন মানা করে দিয়েছিল, আর এখন ক্যাথলিন নিজেই জোর সাথে দেখা করতে চায়। তো জো অনেক এক্সাইটেড হয়ে যায় এবং জোকে সে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিলে জো করে কি সেখানে তার এক বন্ধুকে নিয়ে যায়, কারণ জোর মনেও কোথাও না কোথাও ক্যাথরিনের জন্য অনেক ফিলিংস চলে এসেছে। সে ভয় পায় সে যদি ওই অনলাইন ফ্রেন্ডের প্রেমে পড়ে যায়, কারণ তার তো একটা গার্লফ্রেন্ড রয়েছে।
যাচ্ছে। তো এই জন্য সে করে কি তার বন্ধুকে ক্যাথলিনের বলা ঠিকানায় প্রথমে পাঠায় এবং ভেতরে উকি দিয়ে দেখতে বলে যে মেয়েটি কেমন। তো জোর বন্ধু যখন ক্যাথলিনকে দেখে সে তো ভয় পেয়েছে এবং অবাক হয়ে যায়, আর জোকে বলে জো তো বিশ্বাসই করতে পারে না, আর সেও এসে যখন দেখে সেও তো অবাক, কিন্তু সে ক্যাথলিনের সামনে যেতে সাহস পায় না, কারণ ক্যাথলিনের ব্যবসার ক্ষতির জন্য তো ওই দায়ী। অনলাইনে তোরা ফ্রেন্ড বাট বাস্তবে তোরা শত্রু। আর অন্যদিকে ক্যাথলিন বারবার দরজার দিকে তাকিয়ে দেখে, কারণ সে তার অনলাইন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কেউ আসে না। কিন্তু ফাইনালি একসময় জো ভেতরে আসে, আর জোকে দেখে ক্যাথলিন করে কি মুখ লুকাতে থাকে, কিন্তু উল্টো জো সরাসরি গিয়ে ক্যাথলিনের চেয়ারের সামনে দাঁড়ায় এবং বসার চেষ্টা করে, বাট ক্যাথলিন বলে এখানে বসো না, কেউ একজন আসবে। জো তখন বলে ঠিক আছে, তোমার লোক যখন আসবে আমি এখান থেকে চলে যাব। আর এরপর সে ক্যাথলিনের সাথে কথা বলতে থাকে, যদিও ক্যাথলিন ওর সাথে কথা বলতে চায় না এবং ক্যাথলিন রেগে যেতে থাকে এবং বারবার দরজার দিকে তাকাতে থাকে। আর জো তখন বলে আচ্ছা তুমি যার জন্য অপেক্ষা করছিলে সে হয়তো আজকে আর আসবে না। কিন্তু এই কথা শুনে ক্যাথলিন অনেক রেগে যায় এবং অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে যে সে আমার অনেক ভালো বন্ধু, আমার অনেক কেয়ার করে, সে তোমার মতো না, আর সে যদি নাও আসে কোনো সমস্যা নেই, হয়তো তার কোনো প্রবলেম রয়েছে, কারণ সে অনেক ভালো মনের মানুষ। তো এইসব কথা শুনে জো সেখান থেকে চলে যায়। তবে এরপরে ক্যাথলিনের খারাপ লাগতে থাকে যে সে জোর সাথে অনেক বাজেভাবে কথা বলেছে, এবং এরকম ক্যাথলিনের মতো একটা পার্সনকে আমি চিনতাম। ওয়ান্স আপন এ টাইম শি ইউজ টু বি মাই গুড ফ্রেন্ড 2018 সালে। মানে সেও ঠিক এরকমই ছিল, কাউকে যদি কিছু বলছে নিজেই পরে কান্নাকাটি করছে এরকম। তো যাই ক্যাথলিন এরপর অনেকক্ষণ তার অনলাইন ফ্রেন্ডের জন্য অপেক্ষা করে, কিন্তু সে না আসলে ক্যাথলিন উদাস হয়ে বাড়িতে চলে যায়। আর মেল চেক করে কিন্তু মেল বক্স তো খালি, মানে কোনো মেল আসেনি। আর অন্যদিকে জো অনেক পেরেশান হয়ে যায়, কারণ এখন সে বুঝতে পারছে সে ক্যাথলিনের অনেক বড় ক্ষতি করেছে। আর এরপর সে যখন ক্যাথলিনের মেসেজ পায় যে তুমি কেন আসোনি, তখন জো তাকে বলে আমি তোমাকে কারণ বলতে পারবো না, খুব জলদি তোমার সাথে আমার দেখা হবে, তবে ততদিন আমরা অনলাইনে কথা বলবো। আর অন্যদিকে ক্যাথলিন তার বুক স্টোর বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে আলোচনা করতে থাকে, কিন্তু তার বয়ফ্রেন্ড তার ঠিক মতো কথা শুনেই না, কেয়ারই করে না। আর এর ফলে ক্যাথলিন প্রথমবার মতো তার বয়ফ্রেন্ডের সাথে রাগ করে, কিন্তু এখানে বয়ফ্রেন্ড উল্টো আরো বেশি পিক আপ নেয় এবং তার সাথে ব্রেকআপ করে ফেলে। অ্যাকচুয়ালি তার বয়ফ্রেন্ডের ক্যাথলিনের চেয়ে আরো প্রতিষ্ঠিত সুন্দরী একটা টিভি উপস্থাপিকার সাথে সম্পর্ক হয়ে গিয়েছে, তো সে জাস্ট সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু বোকামে ক্যাথলিন এটা কখনো বুঝতে পারেনি। আবার অন্যদিকে ক্যাথলিনের মনেও তার অনলাইন ফ্রেন্ডের সম্পর্কে একটু প্রেম জেগেছে, তো এই জন্য সে তার বয়ফ্রেন্ডকে খুব একটা আটকায় না, আর এ কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। আর অন্যদিকে জোকে দেখানো হয় আর সে তার গার্লফ্রেন্ডের সাথে লিফটে আটকে গিয়েছে, মানে লিফট নষ্ট হয়ে গিয়েছে। তো জো এখানে অনেক পেরেশান, মানে ওরা একটা মানসিক কষ্ট নিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে চাইছিল, মনের সুখ দুঃখ, কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর চেয়ে তার মেকআপ নিয়ে বেশি চিন্তিত এবং তার ডিমান্ড নিয়ে বেশি চিন্তিত, যার তার কি কি লাগবে। তো জো তখন বুঝতে পারে যে তার গার্লফ্রেন্ড আসলে তাকে ভালোই বাসে না, আর এই ধরনের মানুষ আসলেই আছে, আমি অনেক এই ধরনের মানুষের সাথে চলাফেরা করি। তো এই কারণে জো করে কি তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলে। আসলে জো বুঝতে পেরেছিল সে ক্যাথলিনকে বা অনলাইন ফ্রেন্ডকে ভালোবেসে ফেলেছে। আর এইদিকে আমরা দেখি ক্যাথলিন করে কি তার বুক স্টোরে যত বই ছিল সবগুলো 40% ডিসকাউন্টে বিক্রি করে দেয়, এর ফলে তার পুরো বুক স্টোরটা খালি হয়ে যায়। কিন্তু এই বুক স্টোরে তার মায়ের সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর এই কারণে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, মানে ব্যবসাটা বেঁচে দিয়েছে এবং অনেকদিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। আর একদিন জো করে কি ক্যাথলিনের সাথে দেখা করতে যায়, কিন্তু ক্যাথলিন দরজা খুলতে চায় না, কিন্তু জো জোর করে দরজা খুলে। আর জো এখানে ক্যাথলিনের জন্য পছন্দের ফুল নিয়ে এসেছে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ জোর জন্যই ক্যাথলিনের বুক স্টোর বন্ধ হয়ে গিয়েছে। তো জো জিজ্ঞাসা করে তোমার সেই বন্ধু কি আর তোমার সাথে দেখা করতে এসেছিল? ক্যাথলিন তখন জোকে বলে আসলে আমি আমার অনলাইন ফ্রেন্ড সম্পর্কে কিছুই জানি না। জো তখন বলে আমার মনে হয় তোমার উচিত তাকে আরেকবার তোমার সঙ্গে দেখা করতে বলা, তোমার ফোর্স করা উচিত। তো জোর এই কথাটা ক্যাথলিনের কাছে অনেক সঠিক বলে মনে হয়। আর তারপর রাতে ক্যাথলিন মেসেজ করে জোকে বলে আমার সাথে দেখা করবে, কিন্তু এখানে জো বলে আমি একটা প্রজেক্টে কাজ করছি, যখনই প্রজেক্ট শেষ হবে তোমার সাথে আমি দেখা করব। তো এখানে কি প্রজেক্ট তুমি একটু বুঝতেই পারছো হয়তো। তো এখানে জো যেটা করছে সে রিয়েল লাইফে ক্যাথলিনকে পটিয়ে তারপর হয়তো দেখা করবে, আমার কাছে এটাই মনে হচ্ছে। তো যাই হোক ক্যাথলিনের এই কথাটা অনেক ভালো লাগে। আর পরের দিন আমরা দেখতে পাই যে জো আবারও আগ বাড়িয়ে ক্যাথলিনের সাথে দেখা করতে গিয়েছে। আর জো জিজ্ঞাসা করে তুমি কি তোমার অনলাইন ফ্রেন্ডকে দেখা করতে বলেছো? ক্যাথলিন বলে হ্যাঁ, আমরা খুব জলদি দেখা করব। জো বলে সে তো আবার বাহানা দিচ্ছে না, হতেও পারে সে বিবাহিত। তো এইটা শুনে ক্যাথলিনের অনেক খারাপ লাগে, আর এই জন্য রাতে সে চ্যাটিং এর সময় জোকে জিজ্ঞাসা করে তুমি কি বিবাহিত, কিন্তু জো এর কোনো উত্তর দেয় না। আর তার পরের দিন জো আবারও ক্যাথলিনের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে আমি জানি তোমার অনলাইন ফ্রেন্ড তোমাকে ওই প্রশ্নের কোনো জবাব দেয়নি, তাই না? তো ক্যাথলিনের কাছে জোর উত্তরটা অনেক অদ্ভুত লাগে। অ্যাকচুয়ালি জো এখানে ক্যাথলিনকে প্রায়ই বোঝানোর চেষ্টা করছে কথায় কথায় দেখা করে যে আমি তোমাকে পছন্দ করি, কিন্তু ক্যাথলিন বুঝেও না বোঝার ভান করছে, কারণ সে অ্যাকচুয়ালি তার অনলাইন ফ্রেন্ডকে ভালোবাসে, তার বিশ্বাস তার অনলাইন ফ্রেন্ড তাকে অনেক ভালোবাসবে। মানে কথায় আছে না, যার হাতের রান্না খাই নাই সে কত রাঁধুনি, যাকে দেখে নাই সে কত সুন্দরী, ব্যাপারটা এরকম হয়েছে আর কি। তবে তার এখন জোর সাথে মোটামুটি ফ্রেন্ড হিসেবে ভালো লাগে, তবে সে জোর সাথে সবসময় তার অনলাইন ফ্রেন্ডের ব্যাপারে কথা বলে। আর জো অনেক মজার একটা মানুষ, সে ক্যাথলিনকে অনেক হাসায়। আর একদিন জো করে কি ক্যাথলিনকে অনলাইনে মেসেজ করে যে আগামীকাল বিকেল 4টায় আমরা কি দেখা করতে পারি, মানে জোর দিক থেকে বলে, আর আমি আমার সাথে একটা কুকুর নিয়ে আসবো যেটার কালার হবে হচ্ছে ব্রাউন কালার। তো এই মেসেজ পরে ক্যাথলিন তো অনেক খুশি হয়ে যায়। আর পরের দিন সকালে ক্যাথলিন জোকে সব কথা খুলে বলে। তো জো এখানে ক্যাথলিনকে আরো হাসায়, বলে হ্যাঁ তোমার অনলাইন ফ্রেন্ড মনে অনেক মোটা হবে, যদি খাটো হয় দেখা গেল
তোমার অর্ধেক। যদি দেখা যায় বড় বড় মোচ আছে, যদি জনি সিন্সের মতো টাক হয়, তো ক্যাথলিন ওর কথা শুনে অনেক হাসে। আর তারপর সে বলে আমি আমার অনলাইন ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তবে তার আগে জো ক্যাথলিনকে একটা প্রশ্ন করে, আচ্ছা যদি আমার জন্য তোমার বুক স্টোর বন্ধ না হতো, তুমি কি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে? হয়তো আমরা একে অপরের সাথে সারা জীবন একসাথে থাকতে পারতাম। কিন্তু এর কোনো উত্তর ক্যাথলিন দেয় না। তবে ক্যাথলিনের চেহারা দেখে আমরা বুঝতে পারি জোর প্রতি ওর যে একটা রাগ ছিল সেটা নেই, এখন ওটা উল্টা হয়ে গিয়েছে। তবে যার আগে জো ক্যাথলিনকে বলে তুমি তোমার অনলাইন ফ্রেন্ডকে মাফ করে দিয়েছো, যদিও সে কয়েকবার আসেনি, তোমাকে বসিয়ে রেখেছে, তাও মাফ করে দিয়েছো, কিন্তু আমাকে তুমি কিন্তু মাফ করলে না এখনো। তো এই কথা শুনে ক্যাথলিনের চোখে অশ্রু চলে আসে, পানি চলে আসে, কারণ ক্যাথলিন সত্যি তার অনলাইন বন্ধুকে ভালোবাসে, আবার জো তার ভালো ফ্রেন্ড, বুঝতে পারছে সবকিছু। তবে তারপরে সে জোকে ফেলে রেখে চলে যায় তার অনলাইন সেই বন্ধুর সাথে দেখা করতে। তো এরপর যখন 4টা বাজে, ঠিক যে জায়গাতে অপেক্ষা করতে হবে ক্যাথলিনের, ও করে কি সেই জায়গায় অপেক্ষা করছিল, বাট তখনই দেখতে পায় সামনে জো আসছে। তো ক্যাথলিন ভাবে জো হয়তো মজা করছে, আর তখনই জোর পেছনে জোর কুকুরটা আসে, আর ক্যাথলিন তখন বুঝতে পারে জোই ওর অনলাইন বন্ধু। তো এরপর জো ক্যাথলিনের সামনে এসে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে এবং ক্যাথলিনের চোখে আমরা পানি দেখতে পাই। বাট জো এখানে ক্যাথলিনের চোখ মুছে দিয়ে বলে কান্না করো না আমার সব গাল। আর এই সব গালটা হচ্ছে ক্যাথলিনের আইডি নাম, যেটা অন্য কেউ জানে না দুনিয়ার। তো ক্যাথলিন তখন জোকে বলে বিশ্বাস করো আমি কিছুদিন যাবতই ভাবছিলাম যে আমার অনলাইন বন্ধু NY152 আইডির মানুষটা যদি তুমি হতে, আর সত্যিই সেটা হলো। আর এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর এভাবে একটা মিষ্টি সিনেমা শেষ হয়ে যায়। চিন্তা করো, একটা সেক্সুয়াল বিষয় নাই, একটা বাজে কিছু নাই, অ্যাকশন নাই, কিছু নাই, কিন্তু অসাধারণভাবে কাহিনীটা শেষ করেছে এবং অনেক ভালো লাগছে আমার কাছে ভাই। ট্যাংরা চেংড়ির প্রেম কাহিনীর চেয়ে এই ম্যাচুইট পোলাওয়ানের প্রেম কাহিনী ভালো লাগছে। ইভেন আমি যদি এখন আনমেরিড হইতাম ভাই, আমার রোমান্টিকতাও দেখতাম ভাই, সিরিয়াসলি। ছোটকালে তো লজ্জা পাইতাম, এখন তো মনে করো বুইরা ভাম হয়ে গেছিল, যেটা পাই না, লাইফ থেকে অনেক কিছু শিখছি। এখন যদি আমি কারোর সাথে প্রেম করতাম ভাই, সিরিয়াসলি না, আমার বউ পাশে আছে, শুনলে আবার দেখা যাবে সকাল ওইটা দেখলাম আমার একটা পার্স নাই, চিন্তার বিষয়। আমি গেলাম, হ্যাঁ তোমরা আমার জন্য দোয়া করো। আর অবশ্যই কিন্তু এই ক্লিপ কেটে কিন্তু গ্রুপে দিও না, তোমরা কিন্তু খুব খারাপ। তোমরা করো কি এখান থেকে ক্লিপ কেটে কেটে আমি যা বলি তোমাদের এন্টারটেইন করার জন্য, সেইটা আবার আমার বউয়ের কাছে তোমরা দাও ট্যাগ করে, এটা ঠিক না। তো তবে গাইস ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, এর সাথে আমার পার্সোনাল ইনস্টাগ্রাম এবং টিকটক যে আইডি গুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি। আর এগুলো শেয়ার করার যথেষ্ট কারণ রয়েছে। কারণটা হচ্ছে র্যান্ডম ভিডিও চ্যানেল 7420 বা এই ধরনের চ্যানেল কতদিন থাকবে আমরা জানি না। তবে যদি আমাদের অডিয়েন্স গুলো অন্তত একটা জায়গায় রাখতে পারি, মানে আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের যদি আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারি, যদি আমি একেবারে পড়েও যাই, অন্তত কোন একটা প্রজেক্ট শুরু করলে তাদেরকে আমরা পাশে পাবো। এবং আমি খুব সৎ এবং ফ্রি মাইন্ডের লোক, সেটা আমি এর জন্য তোমাদের ফ্রি মাইন্ডেই বললাম, কোনো মিথ্যা কথা বলে নিলাম না আর কি। তো যাই হোক, আমার যে আইডি গুলো রয়েছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমাদের একান্ত যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো, ইচ্ছা না হলে যাওয়ার দরকার নেই। আল্লাহ হাফেজ।